চাষি বন্ধু, আজকে আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আপনাদের কাছে আজকে আলোচনা করব যে আমরা বোরো ধান যারা লাগিয়েছি বাংলাদেশ এবং ভারতবর্ষ উভয় জায়গাতেই যারা আমরা বোরো ধানের চাষ করেছি, বিশেষ করে মিনিকেট বা মিনিকেট ছাড়াও উচ্চ ফলনশীল যে ধানগুলো এখন চাষ করার জন্য উপযুক্ত সেই সমস্ত ধানগুলোতে এখন আমরা শেষ চাপানে কি ব্যবহার করব। শেষ চাপান বলতে আমরা কিন্তু চাপানটা অনেকে কি করি, চাপানটা দুটো ভাগে ভাগ করি, একটা মিনি চাপান দিই আর একটা হচ্ছে মূল চাপান বা শেষ চাপান আমরা ব্যবহার করি। মিনি চাপানটা কখন দিই? মিনি চাপান আমরা গাছের যখন 15 থেকে 18 দিন মতো বয়স হয় এই সময়টাই দিই আমরা মূল চাপান। এটা কখন দিই বা শেষ চাপানটা কখন দিই? যখন গাছের বয়স 32 থেকে 35 দিন হয়। তো আমরা পুরো চাপান ব্যবস্থাপনাটাকে দুটো ভাগে ভাগ করি। অনেকে আমরা কি করি, আমরা কাদায় একটা চাপান ব্যবহার করি, মিনি চাপানে একটা চাপান ব্যবহার করি, আর আমরা কিন্তু শেষ চাপানটা 35 দিনে ব্যবহার করি। তো অনেকে আমরা 3 বার চাপান ব্যবহার করি। তো অনেক জায়গা এমন রয়েছে যেখানে কিন্তু 3 বারের পরিবর্তে 4 বার করে চাপান ব্যবহার করা হয়। মানে আমরা যেটা ধান রোপণের আগে কাদা করেছি, কাদার সময় একবার চাপান ব্যবহার করেছি, মিনি চাপান 12 দিন থেকে 15 দিন বয়সে একবার চাপান ব্যবহার করি, 35 দিন বয়সে একবার চাপান ব্যবহার করি, আর লাস্ট যে চাপানটা ব্যবহার করি সেটা হচ্ছে 45 থেকে 50 দিন বয়সে, অর্থাৎ ঠিক কাজথোর বেরোবে তার আগের মুহূর্তে। আমরা কিছু কিছু সময়ে অনেকেই করি কি, অল্প করে ইউরিয়া ব্যবহার করি বা ইউরিয়ার সঙ্গে পটাশ ব্যবহার করি। তো আমরা যারা যা চাপান সিস্টেম রয়েছে আমাদের এলাকায়, যে চাপান ব্যবস্থাপনাটাই নেওয়া হয়, তার মধ্যে আমাদের জানতে হবে কিনা আমাদের গোটা জমিটায় একটা নির্দিষ্ট পরিমাণ আমরা যেন ইউরিয়া ব্যবহার করে থাকি, একটা নির্দিষ্ট অ্যামাউন্টে আমরা যেন ফসফেট ব্যবহার করে থাকি, একটা নির্দিষ্ট অ্যামাউন্টে যেন আমরা পটাশ ব্যবহার করে থাকি, এবং তার সঙ্গে সঙ্গে যে আরও গুরুত্বপূর্ণ উপাদান যেমন ক্যালসিয়াম, সালফার, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো যেন আমাদের জমিতে আমরা ব্যবহার করে থাকি, এগুলো আমরা কিন্তু খেয়াল রাখি। তাতে আমরা মিনি চাপানে যদি জিঙ্ক সালফেট ব্যবহার করি, আমরা মূল চাপান বা শেষ চাপানে অনেকে আমরা কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করে থাকি। তো এইভাবে আমরা কিন্তু চাপান ব্যবস্থাপনাটাকে ভেঙে নিয়েছি। তো যারা চাষি ভাই আপনারা এখন শেষ চাপান দিচ্ছেন, শেষ চাপান মানে এরপরে আর কোনো চাপান দেবেন না, পটাশ এখনই দিয়ে ফেলবেন বা 10-26-26 বা হচ্ছে আপনারা ইউরিয়া যেটা যা দেবেন, এই শেষ চাপান যারা দিচ্ছেন এখন তাদের জন্য আজকের ভিডিওটা। তাদের জন্য আজকে আমি নিয়ে এলাম ভারত বাংলাদেশ উভয় জায়গাতেই মাটির গুণগত মান অনুযায়ী বোরো ধানের চাপান ব্যবস্থাপনা। এই চাপান ব্যবস্থাপনাটা হচ্ছে বাংলাদেশের জন্য ব্রি ধান এবং বিনা ধান এই ভ্যারাইটিগুলোর জন্য, ভারতবর্ষ বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে মিনিকিট এছাড়াও কিন্তু আরও যে সমস্ত উচ্চ ফলনশীল ধানগুলো রয়েছে বিভিন্ন কোম্পানির, সেই ধানগুলোর জন্যেও এই চাপান ব্যবস্থাপনাটাই কিন্তু আদর্শ। দুটো জায়গারই দুটো আলাদা আলাদা চাপান ব্যবস্থাপনার কথা আপনাদের সামনে আমি রাখছি। ভিডিওটা আমি মনে করছি একটু লম্বা হয়ে যাচ্ছে, কমপ্লিট মনোযোগ সহকারে দেখবেন। খুবই খুঁটিনাটি বিষয়, খুবই ছোটোখাটো বিষয় যেগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, আমাকে প্রথমবার দেখছেন, এই বদনটা চিনে রাখুন। এই বদনটা আপনারা আরও অনেকবার দেখবেন এবং সে কারণেই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি হবে, পরবর্তীকালে আমি যত ভিডিওই ছাড়বো, বোরো ধানের পরিচর্যার বিষয় হোক বা বেগুনের পরিচর্যা হোক, আমার ভিডিও রেডি করাই রয়েছে, পটলের পরিচর্যা হোক, আলু বা এর পরবর্তীকালে আমন ধান, সমস্ত ভিডিও আমি এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র চাষবাস সম্পর্কিত ডেডিকেটেড এই চ্যানেলটা খুলেছি, এখানে আমি আপনাদেরকে পরিবেশন করব। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আসুন শুরু করি আপনাদের কাছে শেষ চাপানের ভিডিও। চাষি বন্ধু, প্রথমে দেখুন আমরা যারা শেষ চাপান দিচ্ছি ভারতবর্ষ বা ওয়েস্ট বেঙ্গলের কথা আমি আপনাদের সামনে রাখছি। দেখুন, যারা আমরা মিনি চাপানের সময় ইউরিয়া ব্যবহার করেছি এবং তার সঙ্গে হয়তো জিঙ্ক সালফেট বা কোনো মাইক্রোরাইজাল ফার্টিলাইজার বা কোনো হিউমিক অ্যাসিডের দানা, যারা আমরা এইসব ব্যবহার করেছি, কোনো রকম পটাশ ব্যবহার করিনি, কোনো রকম আমরা হচ্ছে ফসফেট ব্যবহার করিনি, কোনো রকম আমরা সালফার ব্যবহার করিনি, বা কোনো রকম আমরা কিন্তু যারা মিনি চাপানে কোনো রকম 10-26-26 বা এনপিকে জাতীয় সার, এনপিকে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, যেটা একটা সুষম সার মিশ্রিত আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা ভারতবর্ষে পাওয়া যায়, সেই সার আমরা যারা ব্যবহার করিনি, তারা আমরা শেষ চাপানের সময় কি ব্যবহার করব। তো চাষি বন্ধু, যারা আমরা তখন শুধুমাত্র ইউরিয়ার উপরে আমরা নির্ভরশীল ছিলাম, শুধু ইউরিয়া ব্যবহার করেছি, তারাই শেষ চাপানের সময় আমরা কিন্তু একটু কড়া করে, একটু বেশি পরিমাণে আমরা কিন্তু চাপান ব্যবহার করব। সেটা কি করব সেটা আপনাদেরকে কিন্তু বলি। দেখুন, যারা ইউরিয়া তখন ব্যবহার করেছি, এই শেষ চাপানে আমরা কিন্তু এখন 10-26-26, যার মধ্যে 10 অনুপাত নাইট্রোজেন, 26 অনুপাত ফসফেট, 26 অনুপাত পটাশ রয়েছে। এই 10-26-26 ধানের জন্য সুষম সার বা এনপিকে 14-35-14, এতে 14% নাইট্রোজেন, 35% ফসফেট আর
14% পটাশ। তো এই সার আমরা ব্যবহার করব কোনো মতে। এখন আমরা কিন্তু ওই 20-20-0-13 এই জাতীয় সার ব্যবহার করব না শেষ চাপানে। মনে রাখবেন, যারা আমরা ইউরিয়া ব্যবহার করেছি শুধুমাত্র মিনি চাপানে, তারা আমরা এখন শেষ চাপানে কিন্তু সুষম NPK সার ব্যবহারই করব। তো NPK সার আমরা কতটা নেব সেটা হচ্ছে মেন বিষয়। তো দেখুন, আমরা এই সময় শেষ চাপানে আমরা ইউরিয়া কতটা দেবো জানি? ইউরিয়া আমরা পরিমাণ মতো দেবো, মেপে দেবো এবং গাছের চেহারা দেখে দেবো। দেখুন, একটা আপনাকে ছবি দেখাচ্ছি। যদি গাছের চেহারা এরকম হয়, আপনার ধানের চেহারা 32 থেকে 35 দিন যাদের ধানের বয়স এখন, যদি চেহারা আপনার এরকম হয় ধানের, তাহলে কিন্তু আপনাকে মোটামুটি কমসে কম এখানে 6 থেকে 8 কেজি ইউরিয়া ব্যবহার করতে হবে। তার সঙ্গে কি কি দেবেন সেগুলো আগে বলছি। আর যাদের ধানের চেহারা এখন দেখছেন ঠিক এরকম, মানে মিডিয়াম গোছের একটা চেহারা, তারা আপনারা কিন্তু 4 থেকে 5 কেজি ইউরিয়া আপনারা ব্যবহার করবেন। চাষি বন্ধু, যাদের ধানের আপনারা দেখছেন চেহারা ঠিক এরকম, গাছের পুরো পাতার রং গাঢ় সবুজ, কচি কলা পাতা রংটা নেই, গাঢ় কালো বর্ণের, ঠিক মানে কালো এবং সবুজ মেশালে যেমন হয় গাঢ় কালচে সবুজ বলে যেটাকে, সেই গাঢ় সবুজ পাতা দেখছেন একে অপরের সঙ্গে, মানে একটা গুছি থেকে আরেকটা গুছি এভাবে পাতা কিন্তু জুড়ে গেছে, এত পরিমাণ মানে ধানের গ্রোথ হয়েছে, পাতাগুলো এদিক ওদিক হয়ে দেখছেন হেলে পড়েছে, ঝুলে পড়েছে। তো এই পরিস্থিতিতে আপনাদের কিন্তু এখন এক ফোঁটাও এই 35 দিন বয়সে ইউরিয়া ব্যবহার করা যাবে না। আবার বলছি, যাদের পাতা একদম ঝুলে গেছে, প্রচুর গ্রোথ হয়েছে ধানের, তাদের কিন্তু এখন ইউরিয়া ব্যবহার করা যাবে না। তারা কি ব্যবহার করবেন? আর যাদের গাছের গ্রোথ ভালো নেই তারা কি ব্যবহার করবেন? চাষি বন্ধু, যাদের গাছের দেখছেন যে এরকমভাবে ঝুলে গেছে, আমি ছবি আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিডিও, যে এত পরিমাণ গ্রোথ যে ধানে রয়েছে, সে ধানে আপনারা কি ব্যবহার করবেন? সে ধানে আপনারা 35 দিন বয়সে কি ব্যবহার করবেন না 10-26-26 এই সার ব্যবহার করবেন। আপনারা কত পরিমাণ? কমসে কম আপনারা কিন্তু 10 থেকে 12 কেজি ব্যবহার করবেন। যারা এটা তারাই ব্যবহার করবেন যারা মিনি চাপানে শুধু ইউরিয়া ব্যবহার করেছেন। মনে রাখবেন, যারা মিনি চাপানে শুধু ইউরিয়া ব্যবহার করেছেন, কোনো পটাশ ব্যবহার করেননি, প্রথম কথা, কোনো 10-26-26 বা NPK 14-35-14 যারা ব্যবহার করেননি, তারা এখন কিন্তু এই 10-26 সারটা ব্যবহার করবেন। এবং কত ব্যবহার করবেন না 10 থেকে 12 কেজি বিঘা পিছু, 33 শতকের বিঘায়। আর যাদের 40 শতকের বিঘা আর একটু বেশি ব্যবহার করতে হবে, মোটামুটি 15 কেজি। ঠিক আছে, এর সঙ্গে আর কি মেশাতে হবে? এর সঙ্গে আপনাদেরকে অবশ্যই 8 কেজি পরিমাণ কিন্তু পটাশ মেশাতে হবে। 8 কেজি কমসে কম, আমি বলছি কমসে কম 8 কেজি মেশাতে হবে 33 শতকে। যাদের 40 শতকের, তাদের 10 কেজির কাছাকাছি কিন্তু এই 10-26-এর সঙ্গে পটাশ তারা মেশাবেন। মিশিয়ে আপনারা কিন্তু জমিতে ছড়াবেন। আর অবশ্যই এর সঙ্গে 15 থেকে 20 কেজি করে ধুরবি গোল্ড, ঠিক আছে, ধুরবি গোল্ড বা তার পরিবর্তে 8 থেকে 10 কেজি করে গুঁড়ো খোল আপনারা মেশাবেন। হয় ধুরবি গোল্ড দেবেন, না হলে খোল দেবেন, যে কোনো একটা, এবং 10-26টা নেবেন, আর তার সঙ্গে যেটা বললাম পটাশটা নেবেন। সবগুলো মিশিয়ে ছড়িয়ে দেবেন, দারুণ রেজাল্ট পাবেন। এবং এরপরে আর আপনাকে পুনরায় চাপান কিন্তু দিতে হবে না, তৃতীয় চাপান আর আপনাকে এখানে কিন্তু লাগবে না। তো এটা গেল তো যাদের ধানটা একদম ঝুলে গেছে, মানে এত পরিমাণ যাদের গ্রোথ রয়েছে তাদের জন্য। যাদের ধান দেখছেন ঠিক এরকম, ছবিটা দেখুন, এই ধানটার আপনাকে বললাম কত পরিমাণ ইউরিয়া দেবেন না কমসে কম 6 থেকে 8 কেজি পরিমাণ এখানে ইউরিয়া ব্যবহার করবেন 33 শতকের বিঘায় 35 দিন বয়সে। আর এর সঙ্গে কি মেশাবেন? এর সঙ্গে আপনারা কিন্তু 10-26-26টা না মিশিয়ে আপনারা 14-35-14 মেশাবেন। কারণ এখন লক্ষ্য করুন, আপনার এই ধানটাই কিন্তু পাশ কাঠি ভালো হয়নি, গ্রোথ ভালো হয়নি। আর গ্রোথ আর পাশ কাঠির জন্য ফসফেটের কিন্তু বিরাট ভূমিকা রয়েছে। তাই 14-35-14-র মধ্যে 14% নাইট্রোজেন, 35% ফসফেট, 14% পটাশ রয়েছে। তাই যেটাই আমার ফসফেট বেশি রয়েছে, আমি সেই সার ব্যবহার করব। কারণ কি? কারণ আমার ধানে গ্রোথ নেই, আমার ধানে পাশ কাঠি নেই। এই সময় আপনারা, এই যাদের ধানের গ্রোথ ভালো নেই, 35 দিন বয়সে শেষ চাপান দিচ্ছেন, তারা 14-35-14 ব্যবহার করবেন। 33 শতকে 12 কেজি, 40 শতকে 15 কেজি। আর এর সঙ্গে কি মেশাবেন? এর সঙ্গে কিন্তু প্রায় আপনি কমসে কম 10 কেজি পটাশ ব্যবহার করবেন। যারা আপনারা এই ধানের গ্রোথ দেখছেন একটু কম রয়েছে, তারা ব্যবহার করবেন। এবং তার সঙ্গে কি মেশাবেন? তার সঙ্গে আপনারা হিউমিক অ্যাসিড যুক্ত যে অনুখাদ্য, সেই হিউমিক অ্যাসিড যুক্ত অনুখাদ্য 1 কেজি করে মেশাবেন। যদি মিনি চাপানে দিয়ে থাকেন, এখন দেওয়ার দরকার নেই। যদি মিনি চাপানে বা কাদায় কোনো হিউমিক না দিয়ে থাকেন, এখন অবশ্যই দেবেন। কারণ এখনও আপনার হাতে আরও 10টা দিন রয়েছে। আরও 10টা দিন আপনি কিন্তু চাপানটা আজকে দিলে আরও 10টা দিনের মধ্যে আপনার যে পাশকাঠিগুলো ছাড়বে, যে পাশকাঠিগুলো উপরের দিকে উঠবে, সেগুলো থেকে 100% আপনি ধান পাবেন। এবং তারপরে গিয়ে 10 দিন 15 দিন পরে গিয়ে এরপরে আর কিন্তু তখন চাপান দিয়ে কিছু হবে না। ধানটা লম্বায় বাড়বে, ধানটা কিন্তু ধানের পাতা ঝুলে যাবে, ধানে পাশকাঠি হবে না। তো এটা তো গেল আমাদের যারা আমরা মিনি চাপানে
ইউরিয়া ব্যবহার করেছি, কোনো রকম 10-26 বা এনপিকে ব্যবহার করিনি। আচ্ছা, যারা আমরা মিনি চাপানে 10-26-26 ব্যবহার করেছি, মানে 12 থেকে 18 দিন বয়সে ধানে যখন প্রথম আমরা চাপান দিয়েছি রোপণের পরে, যারা আমরা 10-26-26 ব্যবহার করেছি বা যারা 14-35-14 ব্যবহার করেছি, তারা কিন্তু এই সময় চাপানটা একটু আলাদা রকম দেবো। কেমন কি দেব না, অবশ্যই আমরা কিন্তু এ সময় সামান্য পরিমাণে গাছের চেহারা দেখে, অবশ্যই গাছের রং, তার পাতার মানে গ্রোথ, সে পাতাটা ঝুলে গেছে কিনা, পাতার গাঢ় রং রয়েছে কিনা, সেটা দেখে পরিমাণ মতো আমরা ইউরিয়া ব্যবহার করব। যদি পাতা দেখছেন ঝুলে রয়েছে, আমরা কিন্তু 4 থেকে 5 কেজির বেশি ব্যবহার করব না। যদি দেখি পাতা ঝুলে নেই, আমরা কিন্তু 8 থেকে 10 কেজি পরিমাণ, ম্যাক্সিমাম 8 থেকে 10 কেজি ব্যবহার করতে পারি। ঠিক আছে, এর সঙ্গে আমরা কি মেশাবো? এর সঙ্গে আমরা কিন্তু কোনো রকম আর এই সময় 10-26-26 দেবো না। কি দেবো? এই সময় আমরা কিন্তু 10 থেকে 12 কেজি পটাশিয়াম ব্যবহার করব। পটাশ সার, লাল পটাশ, গুঁড়ো যে লাল পটাশ আমরা জমিতে ছড়িয়ে থাকি। অনেকে ভাবেন যে লাল পটাশের সমান কাজ আমরা স্প্রে করে দিলে পেয়ে যাই, মোটেও নয়। অনেক কোম্পানির পটাশ রয়েছে যেগুলো স্প্রে করা যায় 0050, তার একটা কাজ আর এই যে গুঁড়ো পটাশ যেটা ছড়াচ্ছেন তার কাজে কিন্তু আকাশ জমিন ফারাক। ভাববেন না যে মাটিতে পটাশ ছড়িয়েছে আর আপনি স্প্রে করে দিয়েছেন, দুটোর সমান রেজাল্ট কিন্তু আপনি মোটেও পাবেন না। তাই অবশ্যই লাল পটাশ ব্যবহার করবেন। আর লাল পটাশ আপনারা কিন্তু জমিতে যারা মিনি চাপানের 10-26 দিয়েছিলেন বা এনপিকে সার দিয়েছিলেন, তারা কিন্তু এই সময় অল্প ইউরিয়ার সঙ্গে পটাশ আপনারা ছড়াবেন। এছাড়া আর এখন কিচ্ছু দিতে হবে না, সেরকম একটা দেওয়ার মতো কিছু নেই। যদি বাড়িতে খোল থাকে 6 থেকে 8 কেজি খোল ব্যবহার করতে পারেন, নচেত কিচ্ছু দরকার নেই, শুধু পটাশটা দেবেন আর অল্প করে ইউরিয়া, এতেই কিন্তু কাজ হয়ে যাবে। এতেই দেখবেন দারুণ পরিমাণে ধানের পাশকাঠি হবে, গ্রোথ হবে এবং আপনি ভালো রেজাল্ট এখান থেকে পেতে পারেন। এরপরে কথা হচ্ছে বাংলাদেশের যে চাষি ভাইরা দেখছেন, বাংলাদেশে কিন্তু ব্রি ধানের যে ভ্যারাইটিগুলো রয়েছে বা বিনা ধান, এই ধানগুলো কিন্তু যে চাপান ব্যবস্থাপনাটা বলছি আমি, সেটা অনেকটা একই রকম। কি দেবেন? টোটাল গাছের জীবদ্দশায় 35 কেজি আপনার ইউরিয়া প্রয়োজন হবে আপনার ব্রি ধানে, 12 থেকে 15 কেজি ফসফেট সারের প্রয়োজন হবে, ফসফেট যে অনুপাতটা, আর যেটা পটাশ, লাল যে গুঁড়ো পটাশ, সেই পটাশের প্রয়োজন কিন্তু প্রায় কাঠা কেজি, মানে 20 কেজি বিঘা পিছু, 33 শতক বিঘায় 20 কেজি পটাশের প্রয়োজন। তাহলে আপনি যদি কাদায় কিছু পরিমাণ পটাশ দিয়ে থাকেন বা ইউরিয়া দিয়ে থাকেন বা ফসফেট দিয়ে থাকেন, তাহলে এখন 35 দিন বয়সে আপনি কতটা কি ব্যবহার করবেন? তো দেখুন, আমি ধরে নিচ্ছি আপনি কাদার সময় কিছুটা পটাশ ব্যবহার করেছেন, 8 থেকে 10 কেজি হলেও দিয়েছেন, বা 10-26-26 সার ব্যবহার, মানে ওই জাতীয় এনপিকে জাতীয় সুষম সার ব্যবহার করেছেন আমি ধরেই নিচ্ছি, বা টিএসপি ব্যবহার করেছেন। তো এখন আপনাকে কিন্তু কমসে কম 12 থেকে 15 কেজি পটাশ সার এখানে ব্যবহার করতে হবে জমিতে, আর তার সঙ্গে হচ্ছে 8 থেকে 10 কেজি ইউরিয়া, এটা মিশিয়ে ছড়িয়ে দেবেন। দারুণ রেজাল্ট পাবেন, দারুণ কিন্তু এখান থেকে আপনি ফল পাবেন। আর তার সঙ্গে অবশ্যই আপনারা বাংলাদেশের যে চাষি ভাইরা দেখছেন, আপনারা কিন্তু খোলটা ব্যবহার করবেন। এতে করে কি হবে? দীর্ঘদিন ওই যে খোলের কণা 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 পরিমাণ, সেখান থেকে কিন্তু খাদ্য গাছ শিকড়ের মাধ্যমে নিতে পারবে এবং দীর্ঘদিন ধানটা দেখবেন সবুজ রয়েছে, ধানের গ্রোথটা দীর্ঘদিন একই রকম থাকবে, ভালো থাকবে। তো ভারত এবং বাংলাদেশ উভয় জায়গার চাষিরা যারা এখন উচ্চ ফলনশীল ধানের চাষ করেছেন বা মিনিকেট ধানের চাষ করেছেন, ব্রি ধানের চাষ করেছেন, তারা কি রকম চাপান সার ব্যবস্থাপনা আপনারা নেবেন, সেটা আজকের ভিডিওয়ে আপনাদেরকে আমি খুলে বিস্তারিত আলোচনা করলাম যে শেষ চাপানে বা 35 দিনের চাপানে আপনারা কি ব্যবহার করবেন। তো এরপরে গিয়ে হচ্ছে যারা এরপরে আরেক ধাপ চাপান ব্যবহার করেন, চতুর্থবার কাদা একবার, মিনি চাপান একবার, এই হচ্ছে 35 দিনে একবার, আর যারা 45 থেকে 50 দিনে একবার চাপান ব্যবহার করেন, কারা ব্যবহার করবেন? যারা দেখবেন ধানের এই মূল চাপান দেবার পরেও যাদের ধান দেখছেন হলুদ হয়ে রয়েছে, ডগাগুলো হলুদ হয়ে আছে, ধানের গ্রোথ নেয়নি, পাশকাঠি হয়নি, তারা আপনারা চতুর্থ চাপান ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন তখন আপনারা কি ব্যবহার করবেন না, তখন কিন্তু আপনারা অল্প পরিমাণে তখন ইউরিয়া এবং তার সঙ্গে আবার পুনরায় এনপিকে সার ব্যবহার করবেন। তাহলে শেষ পর্যন্ত আপনার ধানটা যখন কাঠিটা গোল হবে, যখন কাজ থোর আসবে, ততদিন অবধি ধানের গ্রোথ, ধানের কালার কিন্তু আলাদাই দেখতে পাবেন। ফলন নিশ্চিন্তে ব্যাপক হবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এইভাবে যদি চাপান ব্যবস্থাপনা আপনারা গ্রহণ করেন, দারুণ ধান কিন্তু এখান থেকে তুলতে পারবেন। মিনিকেট ধানের ক্ষেত্রে যদি বলি, কমসে কম 20 বস্তা ধান তো আরাম করে বাড়িতে আসবে। তাই যারা চাপান ব্যবস্থাপনাটা আমার মতো করে নিচ্ছেন, অবশ্যই আপনারা আপনাদের রেজাল্টগুলো কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চাষবাস সম্পর্কিত সমস্ত ভিডিও আমরা কিন্তু নিয়ে আসছি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। দেখা হবে পরের ভিডিও।